বাংলাদেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং চাকরিরত কর্মচারী যারা অবসরের দিন গণনা করছেন তাদের সকলের জন্য আজকের এই মুহূর্তে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল প্রতীক্ষিত একটি খবর। নবম জাতীয় পে স্কেলে পেনশন ও গ্র্যাচুইটি কাঠামোতে যে আমূল পরিবর্তনের প্রস্তাব রয়েছে তার বিস্তারিত তথ্য এইমাত্র আমাদের হাতে এসেছে। পে কমিশনের একটি অত্যন্ত বিশ্বস্ত সূত্র এবং অর্থ মন্ত্রণালয়ের হিসাব ও অর্থায়ন বিভাগের ঘনিষ্ঠ মহল থেকে যে তথ্য সংগ্রহ করা হয়েছে তা সত্যিকার অর্থেই যুগান্তকারী। বর্তমানে যারা সরকারি চাকরিতে আছেন তাদের পেনশনের ভবিষ্যৎ কেমন হবে, যারা ইতিমধ্যেই অবসরে গেছেন তারা কি বর্ধিত সুবিধা পাবেন, গ্র্যাচুইটির নতুন হিসাব কিভাবে হবে, এই সব প্রশ্নের উত্তর আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। বাংলাদেশে বর্তমানে প্রায় ৭ লক্ষেরও বেশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী পেনশন পাচ্ছেন এবং আরও লক্ষাধিক কর্মচারী ভবিষ্যতে পেনশনের সুবিধা পাবেন। তাদের সকলের জন্য আজকের এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে পুরো প্রতিবেদনটি দেখুন। প্রথমেই বলা দরকার, বাংলাদেশের পেনশন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই নানান অভিযোগ ও অসন্তোষ রয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীরা প্রতিনিয়ত বলছেন যে তারা যে পেনশন পান তা দিয়ে বর্তমান বাজারে জীবনধারণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। একজন কর্মচারী দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর রাষ্ট্রের সেবা করার পরে যে পেনশন পান তা দিয়ে চিকিৎসা ব্যয়, বাড়ি ভাড়া এবং দৈনন্দিন খাওয়া দাওয়ার খরচ মেটানো সম্ভব হয় না। এই করুণ পরিস্থিতি পরিবর্তনের জন্য নবম জাতীয় পে স্কেলে পেনশন ও গ্র্যাচুইটি কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রস্তাব রয়েছে এবং এটি কার্যকর হলে লক্ষাধিক অবসরপ্রাপ্ত কর্মচারীর জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। নবম পে স্কেলে পেনশন কাঠামোতে সবচেয়ে বড় এবং সবচেয়ে আলোচিত পরিবর্তনটি হল পেনশনের হার পুনর্নির্ধারণ। বর্তমানে একজন সরকারি কর্মচারী অবসরের সময় তার সর্বশেষ মূল বেতনের ৯০% পেনশন পাওয়ার যোগ্য হন, তবে বাস্তবে অনেকেই পেনশন পেতে পারেন না। কোনো ব্যক্তি কোনো অবসরের জন্য ২০ বছর পর অবসরে যাওয়ার আগে একবার এই প্রশ্নটিও করতে পারে, এবার বেতন বৃদ্ধি করবে কিনা। তার উত্তর হবে, সবসময় জরিপ করতে হবে, কারণ সরকার প্রতি বছর এই বিষয়ে জরিপ করে থাকে। ২০১৮ সালে এই বিষয়ে একটি রিপোর্ট পাওয়া গেছে। এবার সরকারের বেতন বৃদ্ধির হার ১০% হবে। প্রত্যেক বছর আগস্ট মাসে এই বিষয়ে সরকার রিপোর্ট দেয় এবং প্রত্যেক বছর এই রিপোর্টই বিস্তারিত প্রকাশিত হয়। যোগ্য হন, তবে বাস্তবে অনেকেই এই পুরো হারে পেনশন পান না, কারণ চাকরির মেয়াদ এবং অন্যান্য শর্তের কারণে পেনশনের পরিমাণ কমে যায়। নবম পে স্কেলে পেনশনের এই হার পর্যালোচনা করে আরও বাস্তবসম্মত করার প্রস্তাব রয়েছে। পে কমিশনের সূত্র জানিয়েছে, ২৫ বছর বা তার বেশি চাকরি করা কর্মচারীদের পেনশনের হার বাড়িয়ে সর্বশেষ মূল বেতনের ৯৫% পর্যন্ত করার একটি প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে। এই পরিবর্তন বাস্তবায়িত হলে দীর্ঘ চাকরিজীবন শেষে অবসরে যাওয়া কর্মচারীরা তাদের চাকরিকালীন জীবনযাত্রার সঙ্গে তুলনামূলকভাবে কাছাকাছি একটি পেনশন পাবেন। পেনশনের পরিমাণ নির্ধারণের পদ্ধতিতেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। বর্তমানে পেনশন নির্ধারিত হয় সর্বশেষ মূল বেতনের ভিত্তিতে, কিন্তু পে কমিশনে একটি নতুন প্রস্তাব আলোচিত হচ্ছে, যেখানে পেনশন নির্ধারণে শুধু মূল বেতন নয়, বরং মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট কিছু ভাতা যোগ করে একটি পেনশনযোগ্য মোট বেতন নির্ধারণ করা হবে এবং সেই মোট বেতনের ভিত্তিতে পেনশন হিসাব করা হবে। এই পদ্ধতি চালু হলে পেনশনের পরিমাণ বর্তমানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়বে, বিশেষ করে যেসব কর্মচারীর ক্ষেত্রে মূল বেতনের তুলনায় ভাতার পরিমাণ বেশি, তারা সবচেয়ে বেশি উপকৃত হবেন এই নতুন পদ্ধতিতে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক। যারা ইতিমধ্যেই অবসরে গেছেন এবং বর্তমানে পেনশন পাচ্ছেন, তারা কি নতুন পে স্কেলের সুবিধা পাবেন? এই প্রশ্নটি নিয়ে দেশের ৭ লক্ষেরও বেশি অবসরপ্রাপ্ত কর্মচারীর মধ্যে প্রচণ্ড উদ্বেগ ছিল। পে কমিশনের সূত্র এই প্রশ্নের একটি অত্যন্ত আশাব্যঞ্জক উত্তর দিয়েছে। সূত্র জানিয়েছে, নবম পে স্কেল কার্যকর হওয়ার পর ইতিমধ্যে অবসরে যাওয়া কর্মচারীদের পেনশনও নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারণ করা হবে, অর্থাৎ তারাও বর্ধিত পেনশন পাবেন, তবে হিসাবের পদ্ধতি হবে একটু ভিন্ন।
তাদের পেনশন তাদের চাকরি শেষের গ্রেড ও বেতন বিবেচনায় নতুন পে স্কেলের সমতুল্য হারে পুনর্নির্ধারণ করা হবে। এই সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে লক্ষাধিক অবসরপ্রাপ্ত কর্মচারী ও তাদের পরিবার সরাসরি উপকৃত হবেন। পেনশনের পাশাপাশি মেডিকেল অ্যালাউন্স বা চিকিৎসা ভাতার বিষয়টিও নবম পে স্কেলে অবসরপ্রাপ্তদের জন্য বিশেষ গুরুত্ব পাচ্ছে। বর্তমানে অবসরপ্রাপ্ত কর্মচারীরা মাসিক মাত্র ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান, যা বর্তমান চিকিৎসা ব্যয়ের তুলনায় নগণ্য। একজন বৃদ্ধ অবসরপ্রাপ্ত কর্মচারীর মাসিক ওষুধের খরচ প্রায়ই এই ভাতার ১০ থেকে ২০ গুণ হয়ে থাকে। নবম পে স্কেলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের চিকিৎসা ভাতা বর্তমানের তুলনায় অন্তত ১০ গুণ বাড়ানোর একটি প্রস্তাব পে কমিশনের কাছে রয়েছে বলে সূত্র জানিয়েছে। পাশাপাশি গুরুতর অসুস্থতার ক্ষেত্রে বিশেষ চিকিৎসা সহায়তার একটি পৃথক তহবিল গঠনের কথাও আলোচনায় রয়েছে। এই তহবিল থেকে ক্যান্সার, হার্টের অসুখ বা কিডনি সমস্যার মতো ব্যয়বহুল চিকিৎসার জন্য অতিরিক্ত সহায়তা দেওয়া হবে। গ্র্যাচুইটির বিষয়টি নিয়ে নবম পে স্কেলে যে পরিবর্তনের প্রস্তাব রয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমানে গ্র্যাচুইটি হিসাব করা হয় চাকরির প্রতিটি বছরের জন্য সর্বশেষ মূল বেতনের ১ মাসের সমপরিমাণ অর্থ ধরে। ৩০ বছর চাকরি করলে ৩০ মাসের মূল বেতনের সমান গ্র্যাচুইটি পাওয়া যায়। নবম পে স্কেলে এই হিসাবের পদ্ধতি পরিবর্তন করে গ্র্যাচুইটির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব রয়েছে। পে কমিশনের সূত্র জানিয়েছে, প্রতিটি বছরের জন্য সর্বশেষ মূল বেতনের ১.৫ মাস বা ২ মাসের সমান গ্র্যাচুইটি দেওয়ার একটি প্রস্তাব সক্রিয়ভাবে আলোচনায় রয়েছে। যদি প্রতি বছরের জন্য ১.৫ মাসের হিসাবে গ্র্যাচুইটি দেওয়া হয়, তাহলে ৩০ বছরের চাকরিতে ৪৫ মাসের মূল বেতনের সমান গ্র্যাচুইটি পাওয়া যাবে, যা বর্তমানের তুলনায় ৫০% বেশি। গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমার বিষয়টিও নবম পে স্কেলে পুনর্বিবেচনা করা হচ্ছে। বর্তমানে গ্র্যাচুইটির একটি নির্দিষ্ট সর্বোচ্চ সীমা রয়েছে, যার বাইরে যাওয়া যায় না। এই সীমাটি উচ্চ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বৈষম্যমূলক, কারণ তাদের মূল বেতন বেশি হওয়া সত্ত্বেও সর্বোচ্চ সীমার কারণে প্রাপ্য গ্র্যাচুইটি পান না। নবম পে স্কেলে এই সর্বোচ্চ সীমা যুক্তিসঙ্গতভাবে বাড়ানোর প্রস্তাব রয়েছে। পাশাপাশি গ্র্যাচুইটি প্রদানের পদ্ধতিও সহজ করার কথা আলোচনায় রয়েছে। বর্তমানে অনেক কর্মচারী অবসরের পরেও মাসের পর মাস তাদের গ্র্যাচুইটি পেতে দেরি হয়, যা তাদের মারাত্মক আর্থিক সংকটে ফেলে। নতুন ব্যবস্থায় অবসরের তারিখ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্র্যাচুইটি পরিশোধ বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। পারিবারিক পেনশনের বিষয়টিও নবম পে স্কেলে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। বর্তমানে একজন পেনশনভোগী মারা গেলে তার পরিবার সাধারণত অর্ধেক পেনশন পান। এই পারিবারিক পেনশনের পরিমাণ অনেক ক্ষেত্রেই পরিবারটির জীবন ধারণের জন্য যথেষ্ট নয়। নবম পে স্কেলে পারিবারিক পেনশনের হার পুনর্নির্ধারণ করার প্রস্তাব রয়েছে। বিশেষ করে যে পরিবারে ছোট সন্তান রয়েছে বা বৃদ্ধ নির্ভরশীল স্বজন রয়েছে, সেই পরিবারের জন্য পারিবারিক পেনশনের বিশেষ হার নির্ধারণ করার কথা আলোচনায় রয়েছে। পাশাপাশি পেনশনভোগীর মৃত্যুর পর স্ত্রী বা স্বামীর পুনর্বিবাহ হলেও পেনশন অব্যাহত রাখার বিষয়টি নিয়েও পে কমিশনে আলোচনা চলছে, কারণ বর্তমানে পুনর্বিবাহ হলে পেনশন বন্ধ হয়ে যায়, যা অনেক সময় পেনশনভোগীর পরিবারকে কঠিন সিদ্ধান্তের মুখে ফেলে। পেনশন নিয়মিতীকরণের বিষয়টি নবম পে স্কেলে একটি সম্পূর্ণ নতুন প্রস্তাব হিসেবে আলোচনায় এসেছে। বর্তমানে প্রতিটি নতুন পে স্কেল আসার পরে পুরনো পেনশনভোগীদের পেনশন স্বয়ংক্রিয়ভাবে বাড়ে না, তাদের জন্য আলাদা সিদ্ধান্ত নিতে হয়। এই কারণে অনেক সময় নতুন পে স্কেল কার্যকর হওয়ার পরেও পুরনো পেনশনভোগীরা অনেকদিন পর্যন্ত বর্ধিত পেনশন পান না। নবম পে স্কেলে একটি স্বয়ংক্রিয় পেনশন সমতাকরণ ব্যবস্থা চালু করার প্রস্তাব রয়েছে। এই ব্যবস্থায় প্রতিটি নতুন পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সকল কল পেনশনভোগীর পেনশন স্বয়ংক্রিয়ভাবে নতুন হারে নির্ধারিত হবে। এটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে আর আলাদাভাবে পেনশন পুনর্নির্ধারণের দাবি করতে হবে না। পেনশন বিতরণ ব্যবস্থার আধুনিকায়নের বিষয়টিও নবম পে স্কেলের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব। বর্তমানে অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী, বিশেষ করে বয়স্ক ও অসুস্থ কর্মচারীরা প্রতি মাসে ব্যাংকে গিয়ে পেনশন তোলার ঝামেলায় পড়েন।
মোবাইল ব্যাংকিং বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেনশন পাঠানোর ব্যবস্থা করা হলে এই সমস্যা দূর হতে পারে। নবম পে স্কেলে পেনশন বিতরণ ডিজিটালাইজেশনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। এই পরিকল্পনায় প্রতিটি পেনশনভোগীর জন্য একটি ডিজিটাল পেনশন কার্ড ইস্যু করা এবং সেই কার্ডের মাধ্যমে যে কোনো ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস থেকে পেনশন উত্তোলন করার সুবিধা দেওয়ার কথা রয়েছে। পেনশনভোগীদের জন্য বিশেষ কল্যাণ তহবিলের প্রস্তাবটিও নবম পে স্কেলে নতুনভাবে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। বর্তমানে পেনশনভোগীরা হঠাৎ বড় ধরনের আর্থিক সংকটে পড়লে কোনো বিশেষ সহায়তা পান না। কোনো পেনশনভোগীর বাড়ি আগুনে পুড়ে গেলে বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে বা হঠাৎ গুরুতর অসুস্থ হলে তাকে এই বিশেষ কল্যাণ তহবিল থেকে সহায়তা দেওয়া হবে। এই তহবিল পরিচালনার জন্য একটি পৃথক পেনশনভোগী কল্যাণ বোর্ড গঠনের প্রস্তাব রয়েছে, যা পেনশনভোগীদের যে কোনো সমস্যায় সরাসরি সহায়তা করবে। এই উদ্যোগটি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনে একটি নিরাপত্তার জাল তৈরি করবে। চাকরির মেয়াদ অনুযায়ী পেনশনের ধাপ নির্ধারণের বিষয়টিও নবম পে স্কেলে পুনর্বিবেচনা করা হচ্ছে। বর্তমানে একজন কর্মচারী 10 বছর চাকরি করলে যে পেনশনের যোগ্য হন এবং 30 বছর চাকরি করলে যে পেনশন পান তার মধ্যে পার্থক্য অনেক কম। এই কারণে দীর্ঘ চাকরির প্রণোদনা কম। নবম পে স্কেলে চাকরির মেয়াদের সঙ্গে পেনশনের হারের একটি অধিকতর প্রগতিশীল সম্পর্ক স্থাপনের প্রস্তাব রয়েছে। অর্থাৎ যত বেশি বছর চাকরি করবেন পেনশনের হার তত বেশি বাড়বে। 20 বছরের চাকরিতে যে হারে পেনশন পাওয়া যাবে 30 বছরের চাকরিতে তার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি হারে পেনশন পাওয়া যাবে। এই পদ্ধতি চালু হলে দীর্ঘ সময় রাষ্ট্রের সেবায় নিয়োজিত থাকার প্রণোদনা বাড়বে। সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেলে পেনশন ও গ্র্যাচুইটি কাঠামোতে যে পরিবর্তনের প্রস্তাব রয়েছে তা বাংলাদেশের অবসরকালীন সুবিধার ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করতে পারে। পেনশনের হার বৃদ্ধি, গ্র্যাচুইটির পরিমাণ বৃদ্ধি, পারিবারিক পেনশন সংস্কার, স্বয়ংক্রিয় পেনশন সমতাকরণ, বিশেষ চিকিৎসা সহায়তা, পেনশন বিতরণ ডিজিটালাইজেশন এবং পেনশনভোগী কল্যাণ তহবিল প্রতিটি প্রস্তাবই অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনের বাস্তব সমস্যাগুলোকে সরাসরি মোকাবেলা করছে। যে মানুষটি তার সারা জীবনের সেরা সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করেছেন, অবসরের পর তার জীবনটা যেন মর্যাদাপূর্ণ ও নিরাপদ হয়। নবম পে স্কেলের পেনশন সংস্কারের মূল দর্শন হল এটাই। সেই স্বপ্নের বাস্তবায়নের দিনটি এখন আর বেশি দূরে নয়। দেশ স্থিতিশীল হলেই এই পরিবর্তনগুলো কার্যকর হবে এবং লক্ষাধিক অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের দীর্ঘদিনের প্রাপ্য সম্মান ও নিরাপত্তা পাবেন।